28 জানুয়ারি 2025। আজকের গল্প শুরু করছি কিভাবে কুম্ভ মেলায় গেলাম, কত টাকাই বা খরচ হলো, কেমন করে স্নান করলাম তাও আবার কোথায়, কেমন করেই বা ফিরে এলাম আর কত টাকাই বা খরচ হলো, সব থাকছে আজকের গল্পে। হ্যালো, গুড ইভিনিং গাইস। তো কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা সব কিছু দেখে বুঝতে পেরেছো যে কোথায় যাচ্ছি আজকে। তো যাচ্ছি জেনারেল কম্পার্টমেন্টে, হাওড়া থেকে জাস্ট প্রয়াগরাজ। জার্নি করছি আমরা 4 জন। তো এই মুহূর্তে আমরা মেছেদা স্টেশনে কে কে আছি সাথে তোমাদের সব দেখাচ্ছি। চলো। হিতেশ এই দেখো, সেও ব্লগ করবে আজকে, তারা গেমিং চ্যানেলে ছাড়বে বলছে। যাই হোক, আর এই যে বিট্টুদা তো আগে দেখেছো তোমরা। তো কেমন আছো? আর বিট্টুদা ব্লগ করছে আপাতত। চলো, আমাদের মেছেদা থেকে ট্রেন আসলে তারপরে হাওড়া থেকে সন্ধ্যে 7টায় ট্রেন। তো লাইন দেওয়ার ব্যাপার, তো সব কিছু নিয়ে ব্লগটা ইন্টারেস্টিং। আর কম সময়ের মধ্যে আমি একদিনেরই শুধু স্নানের জন্যই যাওয়া, সব কিছু নিয়ে তোমাদের ব্লগটা এক্সপ্লোর করবো। ওকে, যদি এত ভিড়, তো হাওড়া দিয়ে প্রয়াগের ভিড় কেমন হবে বলতে পারছি না। মেছেদা লোকাল এসে পড়েছে, পাঁশকুড়া লোকাল। চলো দেখা যাক। পৌঁছালাম সবেমাত্র হাওড়া, আর আমাদের ট্রেন আছে একেবারে সন্ধ্যে 7টা। তার আগে আমরা লাইন দিতে হবে। কেমন কি পরিস্থিতি, জেনারেল তো, আর ফার্স্ট টাইম সবাই লাইফে একবারই যাচ্ছি, কেউ আগে কখনো যায়নি। তো কেমন কি পরিস্থিতি হয় দেখার বিষয় এটাই আমাদের। চলো হাওড়ায় ভিড়টা দেখো শুধু একবার, তারপরে ওপাশে লাইন দিচ্ছি। কতটা কি হয় বলতে পারছি না, তো বাট এগোই। আর ট্রেনে জেনারেল কাটবো, টিকিট সামথিং 200 সামথিং আছে। তো এগোচ্ছি, চলো। তো আমরা এখন ফাইনালি 8 নম্বরে। তো নিজেদের ফার্স্ট অভিজ্ঞতা আর লং জার্নি বলতে হিতেশরা হয়তো গিয়েছে, বাট আমার এটা ট্রেনের লং জার্নি যেই বলো, 5-6 ঘন্টার বেশি, মানে 13-14 ঘন্টা আমার ফার্স্ট টাইম লং জার্নি। তো যাবো, আর আমরা জেনারেল যেহেতু টিকিট কাটবো, সে পাশে বিট্টুদা বলেছিল যে দেখিয়েছিলেন, তো তাকে সে পাশে লাইনে দাঁড়িয়েছি। দুটো জেনারেল কামরা আছে, তো ওখানে দুটো আমরা সামনের দিকে দুটো সাইড দেখছি। যদি ওখানে ফাঁকা একটু বেশি হয় তো ওকে ডেকে নেবো। ও ওখানটায় লাইনে আছে, আপাতত ওপাশে হয়ে যাবে আশা করছি। চলো দেখা যাক, সামনেটা একবার দেখে আসছি। ওকে, তারপর ইনফরমেশন দিচ্ছি তোমাদের। তো প্রসেসটা খুব ভালো, যে লাইন দিয়ে ওঠা তোমাদের দেখাচ্ছি, একবার দেখো। বাসটা 9 নম্বর, আর আমি যেটা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম 8। আর এই লাইনটা হচ্ছে চলে গেছে, এটা মিথিলা এক্সপ্রেসের। আর এই সাইড দিয়ে যেটা আসছে ওটা প্রয়াগরাজের জংশনের এইটা লাইন। আমি এখন শেষ মাথায় আপাতত দাঁড়িয়ে আছি, হিতেশ গিয়েছে ডাকতে। তো পরিস্থিতিটা আপাতত এখনও ভালো, পরে কি ট্রেনে ওঠা জেনারেলের পরিস্থিতি কী হয়। টিকিট এখনও ছাড়েনি, 3টের দিকে সম্ভবত টিকিট ছাড়বে। তো তারপর তো দেখা যাক কী হয়। হাওড়া স্টেশন, তো আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের কাছাকাছি, প্ল্যাটফর্ম নম্বর 8। আর আমরা যাত্রা করতে চলেছি 6টা 50-এর বার্মার এক্সপ্রেস 12323 এক্সপ্রেস। তো সেই হিসাবে আমরা দেখলাম যেটা 8 নম্বর, সেজন্য লাইন দিয়েছি। লাইন অনেক বড়, তো কখন কীরকম কী যাওয়া যায় সেটা তো দেখছিলাম। তো বাট লাইন আছে আপাতত, আর ওপাশে শিপ্রা এক্সপ্রেসে মিথিলা এক্সপ্রেসে লাইন আছে। তো ওটার জন্য আমরা কনফিউজ হয়ে গেছিলাম প্রথমে, এত বড় লাইন। তারপর দেখলাম যে আমাদের লাইনটা এখন ছোটো আছে। তো টিকিট এখন 3:30-4টার দিকে কাটতে যাবো। তারপর 7টার সময়, মানে প্রায় 7টার সময় ট্রেন ছাড়বে। তো কোনো অসুবিধা নেই আমাদের আপাতত। তো চলো দেখা যাক, এখন ওয়েট করা যাক। শুধু সময় বলবে আমাদের পরিস্থিতি কেমন হয়, পরিস্থিতি কেমন যায়, তো সেটাই এখন দেখার বিষয়। আমাদের 3 জনের ব্যাগ এখানে আছে, আর লাইনটা শুরু হয়েছে ওই থামের কাছ দিয়ে। ওই যে কাকু দাঁড়িয়ে আছে, এখান দিয়ে লাইন। একজনকে জিজ্ঞেস করলাম, ওরা 10 নম্বরে আছে বললো। তো এখান দিয়ে একজনের 2-3টে ব্যাগ। তো হিসাব মতো আমরা আছি তাহলে 40-50-এর কাছাকাছি। কোনো অসুবিধা নেই, কি খুব বেশি হলে 60, তাতেই চলবে আমাদের, কোনো অসুবিধা নেই। এখন দেখা যাক। পাশে মিথিলা এক্সপ্রেস 13021 মিথিলা এক্সপ্রেস। তো এটা তার লাইন, আর এটা তো জেনারেল কামরারে। আর আমাদের 12332 এর হচ্ছে বারবার এক্সপ্রেস, তার জেনারেল এটাই। তো এটা বেরিয়ে গেলে মিডিলে একটা আছে, শিপ্রা আছে, তারপরে আমাদের ট্রেন আছে। মিডিলে এখন 2টো বেরোবে। বেরিয়ে গেল চম্বল, আর আমরা দেখছি বেরোবের জন্য। লাইনে দেখো, একবারে দাঁড় করে দিয়ে একেবারে অবস্থা খারাপ করে দিচ্ছি। সেই সময় বহু মারামারি করে, বহু প্রতীক্ষিত সময় বেরাচ্ছি এখন। ট্রেনে অসম্ভব রকমের ভিড়, 2জন মিলে একটা সিট আর বাকি 2জন পুরো আলাদা হয়ে গিয়েছে। রেলের একবার অবস্থাটা দেখো। এই যে আমাদের দেশি জোগাড়, এটা দিয়ে এবার এই ব্যাগটা বাঁধা হবে। দেখা যাক কতটা কি সাকসেস হয় নবনীল। তো ঘড়িকাটা বলছে এখন রাত 7টা, আর আমরা বেরোচ্ছি হাওড়া থেকে এখন বালি। আসানসোলে
200 কিলোমিটার ট্রেন জার্নি কভার করে আমরা এসেছি আসানসোল জংশনে। এখন বাজে 10:30 আর ট্রেন ছাড়লো আসানসোল থেকে। আর রাত্রিবেলা বিট্টুদা খাবার এনেছে, তার মা করে দিয়েছে, তো খাবার খাবো। কি এনেছে দেখছি, আলু ভাজা রুটি সম্ভবত মেবি হবে। যাই হোক, এখন খিদে পেলেই হবে, কারণ বসার জায়গা নেই আর খাওয়া তো দূরের কথা। যাই হোক, আর হিতেশ নীলেশ আলাদা, ওরা কিনে খেয়েছে, কারণ খাবার সব আমাদের কাছে, সেটুকু হচ্ছে না। আর এরপরে আবার ধান বাজে দাঁড়াবে, তারপর দেখা যাক কি হয়। আমাদের ডিনারে রয়েছে রুটি আর সবজি। এখন এটা হচ্ছে প্রথম সবজি, মাফ করে দিয়েছে তো রাতের জন্য। আর নিচে রুটি আছে, রুটিটা একবার দেখা। এটা ধর নবনীত, মজুরের মধ্যে বসে আছে। এটা হলো রুটি। চলো খাওয়া শুরু করলে। চলো এবার খাওয়াটা এখন শুরু বকবক করা করে যাক। যাচ্ছেন। এখন প্রচন্ড খিদে পাচ্ছে, নবনীর খুব খিদে পাচ্ছে, হাসছে, প্রচুর খিদে পাচ্ছে। এবার খাওয়া যাক। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন জাস্ট চোখ বন্ধ করে একটু পড়ে থাকবো, ব্যাস। সকাল হলেই নামতে হবে ট্রেন দিয়ে, তারপর দেখা যাক কী হয় এখন অবস্থাটা। তবে আজকের সকালটা শুরু হয়েছে খুবই দুঃখজনক ঘটনা দিয়ে। সকাল হতেই ফোনের নিউজটা খুলে দেখলাম আজ নাকি পদপিষ্ট হয়ে মারা গেছে। তাহলে কিছু গল্পটা বলি শোনো। সকালটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা দিয়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে পুণ্যার্থীরা স্নানের জন্য হুড়োহুড়ো করে আসার সময় যারা নদীর ধারে ঘুমিয়েছিল, পদপিষ্ট হয়ে তারাই মারা গেছে। তবে এরকম দেখে আজকে খুবই খারাপ লাগছে। আর ঘটনাটা ঘটেছে রাত 2টো থেকে 3টে নাগাদ, যারা মধ্যরাতে স্নান করতে এসেছিল। আর যেহেতু অমাবস্যা স্নান যোগ আছে, তো সকাল সকাল ট্রেন দিয়ে নেমেছি, আর বিশাল টায়ার্ড, সারা রাত ঘুম হয়নি। আর হেঁটে যাচ্ছি এখান থেকে প্রায় 3 কিলোমিটার। তো ট্রেন থেকে নেমেছি, মিডিলে কোনো স্টেশনেই নামিনি। প্রয়াগরাজ জাংশনে নামলে অনেকটা বেশি হাঁটা দেখছিলাম, তো মিডিলে নেমেছি। এখান থেকে হেঁটে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি একবার ভিড়টা শুধু এখানে কেমন। তো ট্রেনটা বেরিয়ে গেল, দেখালাম তোমাদেরকে। তো দেখাই তোমাদেরকে কেমন কি অবস্থা এখন। অনেক খাওয়ার টেন্ট পাওয়া যাবে এখন। রাস্তার ধারে একটা খাওয়ার টেন্ট আছে, তো আমি এতবেলা খাবো না, ওরা নেবে খাবার। আমার এতবেলা খেতে ইচ্ছে হচ্ছে না। মিডিলে অনেক খাওয়ার টেন্ট আছে, এইটা তার মধ্যে এটা একটা, এরকম অনেক আছে। এটা জাস্ট একটা নাস্তার জন্য একটা দিচ্ছে। এখানে কচুরি আর আলুর দমটম আছে। আর ভিড়টা শুধু একবার দেখো। আজ 29 জানুয়ারি, সেই ঐতিহাসিক দিন, যেটা 144 বছর পর মহাকুম্ভ। আর মহাকুম্ভের সব থেকে বড় স্থান আজকেও মৌনী অমাবস্যার দিন। তো সেই ভিড় হবে আজকে 6 থেকে 7 কোটি কি 10 কোটির কাছাকাছি। চলো সেটারই আজকে আমরা মুখোমুখি হতে চলেছি। কতটা কি হয় সেটাই দেখার বিষয় আজকে। এখন যাচ্ছি সঙ্গমের জন্য। ওটা হচ্ছে যমুনা নদী, আর এটা হচ্ছে মেন ব্রিজ। পেরিয়ে যাচ্ছি আমরা যেখানে সঙ্গম, স্নানের জায়গা। আর ভিড়টা শুধু একবার দেখো চারদিকে, মানে যেখানেই দেখো কাতারে কাতারে লোক। চলেছি মেন সঙ্গমের পথে স্নানের জন্য। এটা সঙ্গম না, সঙ্গম হলে এত ফাঁকা থাকার কথা ছিল না। এটা শুধু যমুনা নদী। এখানে সরস্বতী গঙ্গার মিলনস্থল যাব। আরও সেদিকে কত বোট দাঁড়িয়ে আছে, শুধু একবার দেখো। আর বোটে যাওয়া ভাবছিলাম, বোট বলছে নাকি মাথা পিছু 2,500। তো যাচ্ছি না আপাতত, দেখাচ্ছি। যে যার মতো করে সেবা করছে, মানে যে যার মতো দান করছে। এখানে চা দিল, সবাইকে আমরা চা নিয়েছি। আর এখন হেঁটে যাচ্ছি স্নানের দিকে, সঙ্গমের দিকে। তো চলতে চলতে আবার এরকম কমলা লেবু দিচ্ছিল, এই যার ইচ্ছা মতো, যেমন ওই একটা দুটো হিতেশ একটা নিয়েছে। আর ছিল না, বাট শেষে আমি শেষে ছিলাম। আর চলো এখন হেঁটে হেঁটে এটাই খাই এখন আপাতত। চলেছি এক বিশাল জনসমুদ্রের মাঝখান দিয়ে। আর আজকের ভিডিও বিশেষত তাদের জন্যই যারা কুম্ভমেলা আসতে পারেনি, তাদের সেই ইচ্ছে আজ ভার্চুয়ালি পূরণ হবে। তবে আজকে দেখবেন কোনো সাধারণ ব্লগ না, এক গোটা অখণ্ড ভারতকে, কে গরিব কে ধনী এই বিভেদ সব ভুলিয়ে এনেছে এক ঘাটে। সে হলো এক পুণ্যভূমি, মহাকুম্ভ।
সেদিন কুম্ভ নয়, দেখলাম সে এক অনন্য ভারতবর্ষকে। কাজগুলো করেছে বায়ো টয়লেট, একটু অপরিষ্কার দেখতে পাচ্ছি বাইর থেকে, তো কোনো অসুবিধা নেই আপাতত। যদি ঢুকছি তো দেখা যায়, আগে স্নান করবো। এখানটায় মন্দির করেছে, মনে হয় রামলালারই করেছে, আর দেখা যাক। পরিষ্কার করতে এসে ক্লিনিং ভেহিকেল, প্রচণ্ড গন্ধ এই জায়গাটা আছে। জাস্ট এন্ট্রি ইন মহানগরী কুম্ভ মেলা। তো 144 বছরের সেই বড় ধামাকা, তার মধ্যে আবার সব থেকে বড় স্নানের দিন আজকে, সন্ধ্যা 6টা পর্যন্ত আছে, সেটাতেই এন্ট্রি সব দেখা যাচ্ছে। তো মেলার মধ্যে অ্যাভেলেবেল বাথরুম প্রচুর, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা, পেচ্ছাপ ঘর আলাদা, প্রচণ্ড অ্যাভেলেবেল জায়গা। এই পিছনে সবুজ যেগুলো ঘেরা আছে, ওই যে ব্লুগুলো এপাশে এপাশে অনেকগুলোই আছে। তবে এটুকুই বলতে পারি, প্রশাসন প্রচণ্ডভাবে হেল্প করছে, কোথায় কী আছে লোকেশান সহ, মানে না দেখেও তোমাকে সমস্ত রকম A to Z সাপোর্ট করবে। প্রশাসন A to Z, কেউ কিচ্ছু বলবে না, তুমি যেখানে যাও সব প্রশাসন কিন্তু ভালোভাবে সাপোর্ট করছে। আর মেলার এরিয়াটা পরিধরে, আর আজকে স্নানের এটা তাও ভিতরটা একটু একটু ফাঁকা ফাঁকা লাগছে, এতবেলা একটু লোক, কারণ সব স্নান যেখানে করবে সেখানটা একটু মেনলি বেশি ভিড় আছে। ভিতরটা এখনও ঢুকছি না, একটু পরে ঢুকবো, স্নান টান করি আগে, তারপরে সারা রাত ঘুম হয় না। তাই তো কোটি কোটি লোকের সঙ্গম, তা মেলায় বসানোর জন্য আবার এই যে টাওয়ার সব অস্থায়ীভাবে এরকম বসিয়েছে, অনেকগুলো আছে। এখানটা একটা আছে, ঢোকার সময় একটা দেখেছিলাম, উপাসটায় নাগরদোলা, আর বিভিন্ন যে যেমন পাচ্ছে সেবা করছে। আর এইখানটার ভিতরে 4 চাকা যেগুলো প্রথম থেকে ঢুকে গেছে আর বেরাচ্ছে না এরা। আর চলো সঙ্গমটা দেখি একবার, দ্যাটস ওয়ে টু সঙ্গম। চলো ওই দিকটাতেই একাই, তাহলে সঙ্গম কাছাকাছি, তাহলে ফাঁকা ফাঁকা। এবারে ভিড়টা তোমাদের দেখাচ্ছি, দেখো। এটা দেখছিলে তোমরা 2025 সালের মহাকুম্ভের ভিউ। তাহলে আমি তোমাদের পুরনো একটা ভিডিও দেখাই। যখন 1947 সালে ভারত স্বাধীন হয়, তারপরে 1953 সালে প্রথম মহাকুম্ভের ভিডিও। जोगी जी जा रहा है भाई, जोगी जी आ रहा है मेला में। স্নানের ঘাটের ভিড়। এই মুহূর্তে বসে আছি মেলা প্রাঙ্গণে, আর আমি আর হিতেশ বসে আছি, বাকিটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সবাই ব্যাগ ট্যাগ রেখে চলে গেছে, বাকি স্নান করতে গিয়েছে। এই সঙ্গমের ঘাটটা ওই দিকে আছে, কিছুটা এগিয়ে। ভাবছো স্নান করবে কোথায়? তাহলে বলে রাখি, পোল নাম্বার 50 থেকে 150-এর মধ্যে এটাই হচ্ছে আসল সঙ্গম ঘাট। भाई आप कहाँ से आए? दिल्ली। दिल्ली से? आप आज रहेंगे या चल जाए? आज हम लोग चले जाएंगे। चले जाएंगे क्या? रात में ट्रेन है क्या? ये हमारी यहाँ से गाड़ी है, उसकी गाड़ी है। गाड़ी है, अच्छा प्राइवेट कार है। हर हर महादेव, हर हर महादेव। चलो মানে পুরো গায়ে কাটা দিচ্ছে, এখন আমি বিশ্বাস করতে পারছি না। আজকে আমি এখানে আজকে আমি চলে এসেছি ত্রিবেণী সঙ্গম, মানে আমার প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে, বলতে উল্লাস উল্লাস আনন্দ সব একদম। হর হর মহাদেব, হর হর মহাদেব। গাইস কি ঠান্ডা, এত ঠান্ডা, জলটা এতটাই ঠান্ডা, মানে পুরো যেন পুরো বরফ গলা জল, পুরো একদম গঙ্গাটা পুরো বরফ গলা জল। তো আমরা এখন যাচ্ছি পুরো ত্রিবেণী, যেখানে গঙ্গা
আর যমুনা যেখানে মিশেছে, আর সরস্বতীটা বিলুপ্ত প্রায় হয়ে গেছে, সরস্বতী নেই। তো গঙ্গা আর যমুনা পুরো যেখানে মিশেছে সেখানেই আমরা যাচ্ছি। তো আজকে যেহেতু মৌনী অমাবস্যা, সেজন্য দেখে নিন পুরো ভিড়টা শুধু একবার চারিদিকটা। ও মেন ত্রিবেণী, ওই দিকটা রয়েছে যমুনা, আর এই পাশটা হচ্ছে গঙ্গা। গঙ্গা, যমুনা আর সরস্বতী এইটা দিয়ে একটা বিলুপ্ত প্রায় হয়ে গেছে। এই গঙ্গা যমুনার মিলনস্থল ওই জায়গাটা ত্রিবেণী, মেন ত্রিবেণী সঙ্গম, যেখানে আমরা যাচ্ছি ওই দিকটাতে। তো চলুন। আর কুম্ভে স্নান করা মানেই যে সব পাপ ধুয়ে যাবে এটা ভেবে কখনো আসবেন না। আর বেঁচে থাকা মানেই তো রোজ পাপ করে যাওয়া নিজের অজান্তে। কিন্তু যদি আপনি সক্ষম হন তবেই আসুন, কারণ এই যোগ আসবে আবার 144 বছর পর। আজ 2025, আসবে আবার সেই 2169 সাল। তখন আমি কিংবা আপনি কেউই বেঁচে থাকবো না। আর তাও তথাকথিত কি সমাজের কিছু গোড়া লোক এটা নিয়ে মস্করা করবে, বলবে কুম্ভে যাচ্ছেন পাপ ধুতে, আর আপনি কোনো জবাব না দিয়ে মুচকি হেসে আপনি আপনার কাজে বেরিয়ে যাবেন। তো স্নান টান করে কমপ্লিট হবে আপাতত। চলো ওখানে যাক, তাহলে জল ভর্তি মহাকুম্ভের মহাস্নান আর প্রণাম টনাম করে চলো এবার বেরিয়ে যাই, খাওয়া দাওয়া করবো, তারপরে ট্রেন ধরে আজকেই বেরোনোর কথা আছে, তারপরে দেখা যাক। আশা করছি আজকে বেরিয়ে যাবো, রাম মন্দিরের দিকে যাওয়ার কোনো প্ল্যান নেই। চলো 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 তাড়াতাড়ি। এখন বাজে 2:20 মতো, খাওয়ার একটা লাইনে দাঁড়িয়েছি আমরা। লাইনটা ওখান থেকে ব্যাক সাইড ক্যামেরায় দেখাচ্ছি। দুপুরের খাবার মিলে গেছে খিচুড়ি, কচুরি আর বোঁদে, আর এখানে টেন্টে সবাই খাচ্ছে আর কি। চারিদিকে নানান জিনিসপত্র বিক্রি হচ্ছে, নানান স্টল, নানান খাবার। ওই একটা আখড়া, ওই যেটা অনেক অতটা বড় টেন্ট হয়ে আছে তাবু টাইপের, ওটা একটা আখড়া আছে। আমরা যেখানে খেয়েছি ওটা একটা আখড়া, সাইডে চলছিল ওখানেও আখড়া। ওপাশটাই আছে নদী দিয়ে সঙ্গমে যাওয়া যাবে, আমরা ওপাশ থেকে গেলাম জাস্ট। আর চারিদিকে প্রচণ্ড ভিড়। এগুলো পরে পার্টিকুলারলি জাস্ট ভিড়ের কারণে এইসব ওয়াইফাই মানে টাওয়ার বসিয়েছি, কারণ এগুলো সব অস্থায়ী টাওয়ার। এখানে এরকম প্রায় আর না হলেও গোটা 10 আছে এইসব অস্থায়ী টাওয়ার, না হলে প্রচুর পরিশ্রম হতো। আর যাই হোক, ভিড় তো আছেই, ভিড়টা আপাতত এখন কমেছে, কারণ এবার ট্রেনে ভিড়টা হবে, যেটা আমাদেরকে এবারে ঝেলতে হবে। অবশেষে এক্সিট হচ্ছি আমরা আপাতত। আর মেলাটা শেষে বেড়াতে অনেকটাই ঝামেলা আছে, দেখা যাক কী হয়। আর পাচ্ছি না, এত ভার, এত জলের মানে জল খাওয়া নিয়ে এসেছিলাম, এত ভার পারা যাচ্ছে না, সত্যি বলছি। দেখুন এখানেও একটা আখড়া আছে, এটাও চলছে। খাওয়া দাওয়া বিশাল ব্যবস্থা, সব ফ্রি অফ কস্ট, তো কোনো প্রকার খাবারের টাকা লাগছে না। ভিড়টা আজকে একটু বেশি, কারণ আজকে মহাকুম্ভের মহাস্নান ছিল আজকে, তো সেটা আজকে 6টার সময় যোগ শেষ হবে যেহেতু। আর শুরু আবার আছে মনে হয় সরস্বতী পুজো, মানে 2রা ফেব্রুয়ারি একটা আছে, 11ই ফেব্রুয়ারি একটা আছে, তারপরে শিবরাত্রির দিন আছে, মিডিলে আরেকটা আছে সম্ভবত, না সেটা জানা নেই। তো আপনারা আসুন, ট্রেনে করে আসলে একটু হয়তো ভিড় হবে, তবে আজকের দিনটা একটু যোগ ছিল বলে বেশি ভিড়, বাট অন্যদিন হয়তো এতটা ভিড় হবে না। আর প্রচণ্ড খাওয়া দাওয়া মানে সমস্ত ফ্রি, আর খুব কম টাকাতেই ট্রেনে আসা যাওয়া করতে পারবেন। আর খুব বেশি হলে ট্রেনে তো 250 টাকা করে আপ ডাউন, মানে 500 টাকা। আর খাওয়া দাওয়া নিয়ে 1000 টাকা ধরলে বেশি হয়ে যায়, অতটাও লাগে না খাওয়া দাওয়া, যেহেতু এখানে সবই। এখন যাচ্ছি ট্রেন ধরবো, হাঁটছি অনেকটাই, প্রায় 5 কিলোমিটারও ঘোরাটা হয়ে গেছে, যাচ্ছি এখন অনেকটাই হাঁটতে হবে। দেখা যাক তাহলে ভিড়টা। এখন ঘড়ির কাটে 4:45, আর আমরা ফিরছি বাড়ির পথে। আর ট্রেন ধরবো সম্ভবত 6:30, ওটা না পেলে 8:30, দেখা যাক কী। আবার আসার সময় একটা জায়গায় বিস্কুট জল দিয়েছিল, যে যেমন পাচ্ছে সাহায্য করছে। আবার সেই ব্রিজটা, যমুনা নদীর ব্রিজের উপর দিয়েই হাঁটছি এখন। আর একদিনেরই হয়ে গেল কমপ্লিট, আর কোনো থাকার কোনো সিন নেই। যদিও রাম মন্দির যাওয়ার কথা ছিল, খবরে দেখলাম রাম মন্দির এখন 15 দিনের জন্য গেট বন্ধ করে দিয়েছে, তো সব দিক থেকেই অসুবিধা। আর আমাদের সেই সুজন রিয়ন ওরাও এসেছিলো, ওরা বেনারসের কাছে আটকে গেছে কালকে, আজকে যোগের স্নানটা ওরা করতে পারলো না।
ওরা মনে হয় কালকে আসবে, ওরা প্রাইভেট কার নিয়ে এসেছিলো তো হলো না ওদের, জাস্ট ব্যাড লাক ফর মি। আর আমার হয়ে গেল, সেটাই ভাল লাগলো। আর চলো এগাই এখন কতটা কী পাই দেখাচ্ছি। আসার সময় ওই পাশটা ভিড় ছিল, এখনও ঢুকছে লোক কাতারে কাতারে। আর এই সেই জঙ্গল আর সঙ্গমটা ওই দিকে, আমরা ওই দিকটার দিকে সঙ্গমে ছিলাম, সে দেখাই যাবে না, অনেকটাই হাঁটা, প্রায় 15 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। আর এই তো আমরা হাঁটছি এখন যমুনা নদীর উপর দিয়ে। চলো এগাই তাহলে। ভিড় দেখেছো একবার? আজ তো অবস্থা খারাপ। আমি এতক্ষণ পরিষেবায় ছিলাম উত্তরপ্রদেশের সরকারি বাস, যেগুলো ফ্রি অফ কস্ট ওরাই চালাচ্ছে। ওখান থেকে প্রয়াগে একটু বাইরে থেকে এসে প্রায় এখানে 10 কিলোমিটার ওদেরই সরকারি বাসে এসেছে ফ্রি অফ কস্ট। এখন যাচ্ছি প্রয়াগরাজ চৌকি জংশন, এখান থেকে বাস ধরবো হাওড়া স্টেশনে। চলো ভিড় দেখছো, সবাই বাসে আসছে এখানে। ভালো বেশ সরকারি পরিষেবা, ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। স্টেশনের এখানটা তো ভিড়, ভাবছি সারাদিনে যদি মানে প্রতি 10-20 মিনিট ছাড়া যদি একটা করে ট্রেন চালায় ভিড় কমবে না। তাহলে মানে এতক্ষণ ছাড়া ছাড়া, আধা ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন চলছে 1 ঘন্টা, কীরকম অবস্থা হবে। এখানে তো প্রায় আপাতত অনেকক্ষণ কাটিয়েছি। সেরা অভিজ্ঞতা হলো এত লোকের আয়োজন, এত কিছু, স্টেশন, রাস্তাঘাট, বিশাল ব্যবস্থা, বিশাল ভালো জায়গা সত্যি। রাস্তা রাস্তায় এবার পরিষ্কার, কিছু কিছু এবার নোংরা থাকবে, এত লোক পরিষ্কার করছে, অল টাইম লোক পরিষ্কার হচ্ছে। পুরো ট্রেন লাইন মানে স্টেশন ভালোই পরিষ্কার, বিশাল বড় বড়, আর সেখানেও পরিষ্কার। এতবেলা ভালোই ঠান্ডা, টেম্পারেচার প্রায় 18-র কাছাকাছি নেমে গিয়েছে, 18-19 হবে এখন। আর ভালোই ঠান্ডা, সোয়েটারটা পরে নিয়েছি। বাট আসার সময় কোনো ঝামেলা হয়নি, ট্রেনে জাস্ট বসার অসুবিধা এইটুকু, কিন্তু যাওয়ার সময় বিশাল ঝামেলা। কোনো নাকি জেনারেলের টিকিট দিচ্ছে না, উঠতে দিচ্ছে না, সমস্যা। এখন কী করবো সেটাই ভাবছি। ঘুরে চলে এসেছি অনেকটা, আবার প্রয়াগরাজের মেন জংশন থেকেও। আপাতত পায়ের করা আগের বাড়ি যেরকম এসে গেছে ওরকম হলেও চলবে, কিন্তু ওটাই তো দিচ্ছে না। ভাবছিলাম জেনারেল কেটে স্লিপারের ক্লাসে উঠবো, কিন্তু স্লিপারে তো দিকে কিনা তো বলতে পারছি না কী হয়। সে পাশে স্টেশন, আর এই হচ্ছে জেনারেলের লাইন। রীতিমতো বড় একটা যুদ্ধ করে ভিতরে ঢুকছে। ভিডিও হায় হায় ভাই, ক্যামেরাই মানে হাতে ভালো করে দাঁড়াতে পারিনি, ক্যামেরা তো দূর কি ভাই, বহুত মারপিট। চলো ট্রেন পাই কিনা এবার। পাটনা কুম্ভ স্পেশাল, ওদিকে একটা কুম্ভ স্পেশাল। আর এদের এখানে কোনো ঢাপ সিঁড়ি না, সব ঢাল, পুরোটাই ঢাল। তো বাড়ি ফিরার পালা যতই আসছে, তখন ভাবছি যে ট্রেন কী ধরবো, ট্রেন কী দেবো। অবশেষে কনফার্ম হলো আমরা ধরবো শিপ্রা এক্সপ্রেস ধরবো। তো সেটাই হাওড়া পৌঁছবে কালকে, দেখাচ্ছে 9টা পেরিয়ে যাবে সকাল। লেট আছে, 3.5 ঘন্টা লেটে আসছে ট্রেন। যাই হোক আমরা ঢুকতে পেরেছি, এটাই ভালো। ওখানে অবস্থাটা খুবই খারাপ ছিল, এখন দেখা যাক কী হয় অবস্থাটা। সন্ধ্যা 7:30টায় ট্রেন, প্রায় বাসে চললো 9:30, প্রায় 3:30 না 10:30, সরি 4 ঘন্টা পেরিয়ে গেল এখনও। সেই সাথে প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো, প্রায় 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখন বলছে। আর কিছুই নেই গায়ে দেওয়ার সেরকম, মানে চাদর আছে বাট এখন বের করলে আবার ট্রেন ঢুকে যাবে কেবিনে, দেখাচ্ছে এবার কী পরিস্থিতি হয়। এতটাই ঠান্ডা আর বলে বোঝাতে পারছি না। আর ক্যামেরা ধরতেও বিরক্তিকর লাগছে। আমি তো পাওয়ার ব্যাঙ্কের চার্জ দেওয়া ছিল, ফোনের চার্জও ছিল না আজকে। আর কি করা যায় এখন শেষ পর্যন্ত। তো আপনারা ভাবছেন হয়তো আমি উপরে আপার বাঙ্কারের সিটে কী করছি। তো আমি বলে রাখি, আমাকে আসানসোল থেকে একটা দাদা নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু সে দাদা নেমে গেছে অনেক আগে। তো সে দাদার সঙ্গে আমি সকালবেলা কিছুটা সময় সিট শেয়ার করেছিলাম, দাদা আমাকে রেখে দিয়েছিল। তো দাদা নেমে যাওয়ার পর তার যেহেতু রিজার্ভেশন আসানসোল পর্যন্ত ছিল, আসানসোল এখন ঢোকা পর্যন্ত এখনও সিটটা ফাঁকা। পরবর্তী সময় কী হবে বলতে পারছি না। আর জেনারেলে কিন্তু আমরা যেহেতু স্লিপারে আছি, তো এখনও পুলিশ কেউ কিচ্ছু বলছে না, কারণ মেবি কুম্ভর জন্য। তো ওঠার সময় পুলিশ কিছু বলছে না। ভিড়টা একবার নিচে দেখে নিন, এখন ঘুরতে যায় আসানসোলের কাছাকাছি। আর সে দাদা অনেকক্ষণ আগে নেমে যাওয়া হয়েছে, তাই আমি আর রিল্যাক্স বসে আছি। লালুও পাশে আছে, মামা নিচে আছে, বেরিয়ে যাবে এবারে, দেখাচ্ছে আসানসোল ঢুকবে, তার আগে ভিড়টা সমস্যা হচ্ছে। সারা রাত আমি নিচে এইখানে বসে আছি, যে যখন বাথরুমে যাচ্ছে পিঠের উপর গায়ের উপর পাটা তুলে দিয়ে চলে যাচ্ছে, কিছু বলতেও পারছেন,
যাই হোক, তো এখন বাজে 4:30, 4:42, আর আমাদের ট্রেন হাওড়ায় ঢোকার কথা ছিল 6:10, সকাল 6:10, আর আমাদের হাওড়া ঢুকতে এখনও প্রায় 2 ঘন্টা, প্রায় ট্রেন 12 ঘন্টা লেট। আর আমরা সবে আসানসোল পৌঁছবো, এখনও 2.5-3 ঘন্টা লাগবে। ভিডিওটা আর আমি বেশি লেন্দি করছি না, সারাদিনে মানে কাল পরশু থেকে যা বেরিয়েছি এই জার্নি প্রচুর, আর চোখ খুলে ভালো মতো তাকাতে পারছি না, কোথায় কী অবস্থায় থাকবো আর বলতে পারছি না। তো ভিডিওটা আমি লেন্দি করতে যাচ্ছি না, তাও বিকজ অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ফোন বের করে আর কথা বলার ক্ষমতাটুকু নেই। তো যে যেখান থেকেই দেখছো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, কিছু ইনফরমেশন পেলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্রত্যেকবারে আবার পরে দেখা হচ্ছে নতুন ভিডিওটি।